ইংরেজি বাক্যে কোনো কিছু বলা অথবা লেখার পাশাপাশি ইংরেজি বাক্য দিয়ে কিভাবে প্রশ্ন তৈরি করা যায় এই বিষয়টা শেখাও কিন্তু আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। আজকে আমরা শিখব কিভাবে আমরা ইংরেজি বাক্য গঠন করতে পারি খুব সহজে, সেটা হোক ইয়েস অথবা নো কোশ্চেন, হোক ডাব্লিউএস কোশ্চেন দিয়ে। আসা যাক প্রশ্ন তৈরি করার এই বিষয়টার কাছে। আমরা নর্মালি কোনো একটা ইংরেজি বাক্য নিয়ে যখন আলোচনা করি এবং এই বাক্যটিকে যখন প্রশ্নবোধকের রূপ দিতে চাই, দুটো মেথডে আমরা সাধারণত প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি, যেটার একটাকে বলা হয়ে থাকে ইয়েস অথবা নো কোশ্চেন এবং আর একটাকে বলা হয়ে থাকে ডাব্লিউএইচ কোশ্চেন। ইয়েস অথবা নো কোশ্চেনটা আমরা কোন সময় ব্যবহার করি? যখন আমাকে কেউ কোনো একটা প্রশ্ন করবে এবং সেই প্রশ্নের উত্তরটা আমরা শুধুমাত্র ইয়েস অথবা নো দিয়ে দিতে পারবো, সেটাকে বলা হয়ে থাকে ইয়েস অথবা নো কোশ্চেন। আর কেউ যখন আমার কাছে এমনভাবে কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে যার কারণ, কোনো একটা ব্যাখ্যা দিতে হবে, তখন আমরা যে প্রশ্নটা করে থাকি সেটাকে বলা হয়ে থাকে ডাব্লিউএইচ কোশ্চেন। এখন এই ইয়েস অথবা নো কোশ্চেনটা কিভাবে গঠিত হয়ে থাকে? আমরা নর্মালি কোনো একটা সেন্টেন্স গঠনের বেলায় স্ট্রাকচার জানি কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা। এখন যখন আমরা ইয়েস অথবা নো কোশ্চেন দিয়ে প্রশ্ন করি, ইন জেনারেল সেন্স স্ট্রাকচারটা হয়ে যায় এই সাবজেক্ট এবং ভার্ব দুজনে কি করে থাকে, সাধারণত জায়গা বদল করে থাকে। অর্থাৎ প্রথমে চলে আসে ভার্ব, এরপরে আসে সাবজেক্ট, এরপর অবজেক্ট এবং শেষে বসে যায় একটা প্রশ্নবোধক চিহ্ন। এবার কোনো একটা সেন্টেন্সকে প্রশ্নবোধকের রূপ দিতে হলে প্রথমে যে ভার্বটা বসে তাকে হতে হয় অক্সিলারি ভার্ব। এখন সব বাক্যে তো আমরা অক্সিলারি ভার্বের ব্যবহারটা দেখে থাকি না, অর্থাৎ কিছু কিছু বাক্যে আমরা দেখে থাকি সরাসরি অক্সিলারি ভার্বের ব্যবহার, আর কিছু কিছু বাক্যে আমরা দেখে থাকি প্রিন্সিপাল ভার্ব থাকে কিন্তু অক্সিলারি ভার্বটা উজ্জ্ব থাকে। সেই ক্ষেত্রে আমরা প্রশ্নবোধক বাক্যটা কিভাবে গঠন করব? যদি কোনো বাক্যের মাঝে অক্সিলারি ভার্ব থাকে, সেই ক্ষেত্রে আমরা প্রশ্ন করার সময় কি করে থাকি? প্রথমে অক্সিলারি ভার্ব, এরপর সাবজেক্ট, আমার যে প্রিন্সিপাল ভার্বটা ছিল সেই ভার্বটার বেস ফর্ম বসে যায়, বসে অবজেক্ট এবং শেষে বসে প্রশ্নবোধক চিহ্ন। আর যদি আমার কখনো অক্সিলারি ভার্ব না থাকে, সেই ক্ষেত্রে আমার প্রথমে চলে আসে হচ্ছে ডু অথবা ডাজ অথবা ডিড, বসবে সাবজেক্ট, বসবে আমার যে প্রিন্সিপাল ভার্বটা ছিল সে বেস ফর্ম হিসেবে, বসবে অবজেক্ট এবং শেষে বসবে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন। এবার জানা যাক এই অক্সিলারি ভার্ব কারা, বা আমাদের তো জানতে হবে যে অক্সিলারি ভার্ব কোনগুলো যেগুলোকে আমরা সরাসরি বাক্যের শুরুতে এনে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি। মূলত আমরা অক্সিলারি ভার্বকে দুটো ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে প্রাইমারি, আরেকটা হচ্ছে মডেল। এখন এই প্রাইমারি অক্সিলারি কারা? প্রাইমারি অক্সিলারি হচ্ছে টু বি, টু ডু এবং টু হ্যাভ। টু বি ভার্বগুলোকে তোমরা সবাই চেনো, ওয়াজ, ওয়্যার, এম, ইজ, আর, এদেরকে বলা হয়ে থাকে টু বি ভার্ব। অপরদিকে আমি যেটা বললাম যে তোমাদের যদি অক্সিলারি ভার্ব না থাকে, সেই জন্য আমরা প্রশ্ন করতে গেলে প্রথমে কি এনে থাকি, ডু, ডাজ, ডিড, এদেরকে বলা হয়ে থাকে টু ডু ভার্ব। অর্থাৎ ডু, ডাজ এবং ডিডকে আমরা পেয়ে থাকি। এবং টু হ্যাভ ভার্বের মধ্যে আছে হ্যাভ, আছে হ্যাজ, আছে হ্যাড। মডেল অক্সিলারির মধ্যে আমরা পেয়ে থাকি সাধারণত ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড ইত্যাদি। এই ভার্বগুলোকে বলা হয়ে থাকে মডেল অক্সিলারি। অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যখনই আমরা অক্সিলারি ভার্বের ব্যবহার দেখব, প্রশ্ন করার সময় কি হয়ে যাবে, অক্সিলারি ভার্বটা বাক্যের শুরুতে চলে আসবে, এরপরে সাবজেক্ট, এরপরে যে প্রিন্সিপাল ভার্বটা ছিল সেই ভার্বের বেস ফর্ম, বসবে অবজেক্ট এবং শেষে বসবে প্রশ্নবোধক চিহ্ন। যেমন আমি যদি তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে বলি, কামাল ইজ আ স্টুডেন্ট। এখন এই প্রদত্ত বাক্যটিতে কি, ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে মানে এখানে ইজটাকে আমরা ইন জেনারেল সেন্স কি হিসেবে চিনি, অক্সিলারি ভার্ব, কিন্তু বাক্যে যেহেতু সে একাই বসেছে, সে কিন্তু অন্য দিক থেকে বলা যেতে পারে এ হচ্ছে প্রিন্সিপাল ভার্বের ন্যায় ভূমিকা পালন করছে বলে সে প্রিন্সিপাল ভার্ব। এখন যেহেতু আমরা এখানে বি ভার্বটিকে দেখতে পাচ্ছি, প্রশ্ন করার বেলায় আমরা কি করব, এই অক্সিলারি ভার্বটাকে শুরুতে নিয়ে আসবো। তাহলে ইজ কামাল
আ স্টুডেন্ট, অর্থাৎ কামাল কি একজন ছাত্র। অপরদিকে আমি যদি বলি শি ইজ আ সিঙ্গার, তাহলে এই বাক্যটিকে যখন আমি প্রশ্নবোধক করব হয়ে যাবে কি ইজ শি আ সিঙ্গার। আবার আমি যদি বলি মিতা ক্যান ডু দিস, তাহলে যখন আমি প্রশ্নবোধক করব কি হয়ে যাবে ক্যান মিতা ডু দিস। অর্থাৎ কোনো একটা বাক্যের মধ্যে যদি আমরা সরাসরি অক্সিলারি ভার্বের ব্যবহার দেখে থাকি, প্রশ্নবোধক করার সময় আমরা অক্সিলারি ভার্বটাকে শুরুতে নিয়ে আসব, পরে সাবজেক্ট এবং তারপরে যে প্রিন্সিপাল ভার্বটা থাকবে তার বেস ফর্ম এবং অবজেক্ট এবং শেষে কোশ্চেন মার্ক বসিয়ে আমরা কি করতে পারি, নর্মালি বাক্যটিকে প্রশ্নবোধকে নিয়ে যেতে পারি। এবার আসা যাক যদি অক্সিলারি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে আমরা কি করে থাকি, ডু, ডাজ অথবা ডিড বসিয়ে থাকি। প্রথমেই তোমাদেরকে বলে থাকি এই ডিড ভার্বটাকে ব্যবহার করা হয়ে থাকে সাধারণত পাস্ট টেন্সের বেলায়, অর্থাৎ অতীতে কোনো কিছু ঘটে গেছে সেই ঘটনা সম্পর্কে যখন তুমি জানতে চাইবে তখন অক্সিলারি ভার্ব হিসেবে আমরা পাস্ট টেন্সের বেলায় কি এনে থাকি, ডিড এনে থাকি। এখন ডু অথবা ডাজ আমরা কখন ব্যবহার করে থাকি, ডাজ ব্যবহার করে থাকি সাধারণত আমরা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়। অপরদিকে আমরা ডুটা কখন বসিয়ে থাকি, যদি সাবজেক্ট আমাদের ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন প্লুরাল হয় তখন। এখন আমি যদি তোমাদেরকে উদাহরণ দেই কিভাবে বলতে পারি, দেখো যেমন আমি বললাম শি অ্যাট রাইস। খেয়াল করে দেখো এই বাক্যটিতে কোনো অক্সিলারি ভার্ব নেই, শুধুমাত্র একটা প্রিন্সিপাল ভার্ব আছে কি অ্যাট, এবং আমরা জানি ইটের পাস্ট ফর্ম হচ্ছে অ্যাট, তার মানে এই পুরো টেন্সটাই কিসে আছে, পাস্ট টেন্সে আছে। যেহেতু পাস্ট টেন্সের কোনো একটা বাক্য আমি যখন এটাকে প্রশ্নবোধক করব তখন হয়ে যাবে কি ডিড শি ইট রাইস এবং শেষে বসবে প্রশ্নবোধক চিহ্ন। অপরদিকে আমি বলেছি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় প্রশ্ন করার জন্য আমরা কি এনে থাকি, ডাজ এনে থাকি। যেমন আমি যদি বলি হি রানস ফাস্ট, তাহলে প্রশ্নবোধক করতে গেলে কি হয়ে যাবে, ডাজ হি রান ফাস্ট, শেষে কি বসবে প্রশ্নবোধক চিহ্ন। আবার আমি বলেছি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন প্লুরালের বেলায় আমরা কি এনে থাকি, ডু এনে থাকি। যেমন আমি যদি বলি দে প্লে ফুটবল, একে যখন আমরা প্রশ্নবোধকে নিয়ে যাব তখন কি হয়ে যাবে, ডু দে প্লে ফুটবল। অপরদিকে আমি যদি বলতাম ইউ ইট রাইস, প্রশ্নবোধকে নিয়ে গেলে কি হবে, ডু ইউ ইট রাইস। অর্থাৎ ইয়েস নো কোশ্চেনের বেলায় যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্বটাকে শুরুতে বসিয়ে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট এবং শেষে কোশ্চেন মার্কের সমন্বয়ে আমরা প্রশ্নবোধকে নিয়ে যেতে পারবো। অপরদিকে যদি অক্সিলারি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে আমরা ডু ডাজ ডিডকে শুরুতে বসিয়ে সাবজেক্ট যে ভার্বটি প্রদত্ত ভার্বটি থাকবে তার প্রিন্সিপাল যে অর্থাৎ যে প্রিন্সিপাল ভার্বটি থাকবে তার বেস ফর্ম অবজেক্ট এবং শেষে কোশ্চেন মার্ক বসিয়ে কিন্তু প্রশ্নবোধক বাক্যগুলো তৈরি করতে পারবো। অর্থাৎ কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে থাকে যে ডু ইউ ইট দিস, তুমি কি এটাকে খেয়েছো, তখন আমরা কি যদি খেয়ে থাকি তখন শুধুমাত্র কিন্তু একটা উত্তর বলতে পারি ইয়েস, যদি না খেয়ে থাকি অর্থাৎ তখন আমরা বলতে পারি কি না। অর্থাৎ কেউ আমাকে কোনো একটা প্রশ্ন করবে এবং হ্যাঁ অথবা না দিয়ে যখন আমরা উত্তর দিতে সক্ষম হব তখন আমরা যে মেথডে প্রশ্নবোধক বাক্যটা করে থাকি সেটাকে বলা হয়ে থাকে ইয়েস অথবা নো কোশ্চেন। এবার আসছি আমরা ডাব্লিউএস কোশ্চেনের কাছে, যেটাকে আমাদের বেশিরভাগ সময় ব্যবহার করতে হয়, কারণ আমরা ইন জেনারেল সেন্স খুব কমই ইয়েস অথবা নো কোশ্চেনগুলো একজন আরেকজনকে করে থাকি। কারো অবস্থা, কে কাজটি করেছে, কোনো কারণ অথবা কোনো ব্যাখ্যা যখন আমরা জানতে চাইবো তখন আমাদের বেশিরভাগ সময় কোন মেথডে যেতে হয়, ডাব্লিউএস কোশ্চেনে। এখন আসা যাক এই ডাব্লিউএস কোশ্চেনটা কি সেই
জিনিসটির কাছে। ডাব্লিউএস কোশ্চেন হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ডকে প্রথমে বসিয়ে যখন কোনো প্রশ্ন করা হয় সেগুলোকে বলা হয়ে থাকে ডাব্লিউএস কোশ্চেন। এখন তোমরা জানতে চাইতেই পারো এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো কারা। ডাব্লিউএস ওয়ার্ডগুলো হচ্ছে, যেমন মনে করো হু। যখন কোনো আমরা ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করতে চাই তখন আমাদের কি করতে হয়? হু দিয়ে প্রশ্ন করতে হয়। যখন আমরা কোনো একটা বস্তু সম্পর্কে জানতে চাইবো তখন আমরা কি করে থাকি? হোয়াট দিয়ে প্রশ্ন করে থাকি। যখন আমরা কোনো একটা কারণ সম্পর্কে জানতে চাইবো বা কেন ঘটেছে সেই সম্পর্কে জানতে চাইবো তখন আমরা কি বসিয়ে থাকি? ওয়াই। হাউ, কোনো কিছু কেমন এই অর্থে যখন আমরা জানতে চাইবো তখন আমরা কি বসিয়ে থাকি? হাউ। এখন এই হাউ এর বেলায় বিভিন্ন বিষয় আছে, যেমন হচ্ছে হাউ এর সাথে কখনো আমার মাছ বসতে পারে, কখনো আমার ম্যানি বসতে পারে, কখনো আবার লেন্থ বসতে পারে। এখন এগুলো আমরা কোন কোন সময় ব্যবহার করে থাকি? মনে রাখবে, মাছ বসে থাকে সব সময় আনকাউন্টেবল নাউনের বেলা, অর্থাৎ তুমি কোনো কিছু পরিমাপ সম্পর্কে জানতে চাচ্ছ কিন্তু সেটা গণনা করা যায় না, তখন আমরা বসিয়ে থাকি কি? হাউ মাচ। যখন আমরা কাউন্টেবল কোনো কিছু সম্পর্কে জানতে চাই তখন আমরা বসিয়ে থাকি কি? হাউ ম্যানি। যখন আমরা কোনো কিছুর দৈর্ঘ্য সম্পর্কে জানতে চাই তখন আমরা বসিয়ে থাকি কি? হাউ লেন্থ। এর পাশাপাশি হুইচ শব্দটি আমরা কোনো কিছু কোনটি বা অধিকার বা পজিশন এটা জানার জন্য আমরা সাধারণত হুইচ শব্দটি ব্যবহার করে থাকি। মূলত কোনটি এই অর্থে বোঝানোর জন্য আমরা হুইচ ব্যবহার করে থাকি। হুম, কাকে, ওয়্যার, কোথায়, এই সকল শব্দ অর্থাৎ ডাব্লিউ এবং এইচ দিয়ে যেই শব্দগুলো শুরু হয়ে থাকে তাদেরকে আমরা ডাব্লিউএস কোশ্চেন বলে থাকি। এখন এই ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যখন আমরা প্রশ্ন করব তখনকার যে মেথড তা হচ্ছে এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো কোনো একটা সেন্টেন্স শুরুর প্রথমে বসবে, তারপরে বসবে আমার অক্সিলারি ভার্ব, বসবে সাবজেক্ট, বসবে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম, বসবে অবজেক্ট, বসবে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। এখন এই ডাব্লিউএস কোশ্চেনটা দিয়েও যখন আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করে থাকি এটাও মূলত দুটো ভাবে তৈরি করা হয়ে থাকে। একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে তখন কিভাবে আমরা সাধারণত ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার করে থাকি। যখন অবজেক্ট হিসেবে কোনো কিছু আমাদের জানার থাকে তখন আমরা কিভাবে ডাব্লিউএস কোশ্চেনগুলো ব্যবহার করে কোনো একটা বাক্য তৈরি করে থাকি। আবার কিছু ব্যতিক্রমও আছে, যখন কোনো একটা ভার্ব গঠিত হয় সেই ভার্বের ওপর ভিত্তি করেও কিন্তু আমরা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে কিছু কিছু বাক্য প্রশ্নবোধকে নিয়ে যেতে পারি। আমরা পর্যায়ক্রমে সেগুলো শিখব। প্রথমেই আসা যাক সাবজেক্ট হিসেবে যখন ডাব্লিউএস কোশ্চেনগুলো ব্যবহৃত হয় তার কাছে। আমরা সাবজেক্ট হিসেবে যখন ব্যবহৃত হবে তখন প্রথমেই যার নাম না নিলেই নয়, সে হচ্ছে গিয়ে আমার হু। কোনো একটা ব্যক্তিকে যখন বোঝাবে তখন হু ব্যবহার করা হয়ে থাকে এবং হু এর বাংলা হচ্ছে কে। যেমন আমি যদি এটা দিয়ে কোনো একটা বাক্য বলি, যেমন মনে করো আমি বললাম মিতা ইজ আ স্টুডেন্ট। এখন এই বাক্যটিতে মিতা কি? সাবজেক্ট, ইজ কি? ভার্ব, এবং বাকি অংশটা কি? অবশ্যই অবজেক্ট। এই বাক্যটিকে যখন আমি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্নবোধক করতে চাইবো, অর্থাৎ কিছুক্ষণ আগে আমি তোমাদের শিখিয়েছিলাম যদি অক্সিলারি ভার্ব থাকে তাকে শুরুতে নিয়ে আমার প্রশ্ন করা যায়। এখন আমি তোমাদেরকে বলছি যদি আমি এই সাবজেক্ট স্থানীয় বিষয়টি নিয়ে প্রশ্নবোধক করতে চাই তখন আমি কি করব? প্রথমত মিতা হচ্ছে ব্যক্তি এবং এই ব্যক্তি সম্পর্কে যখন আমরা কোনো কিছু জানতে চাই সেই জায়গাতে কি বসে যায়? হু। আমার এর পরবর্তী যে অংশটা ছিল অর্থাৎ ভার্ব এবং অবজেক্ট সেটা বসবে, তাহলে কি বসবে? হু ইজ আ স্টুডেন্ট। যেহেতু প্রশ্নবোধক শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা দেওয়া মাস্ট। তাহলে আমি সেন্টেন্সটা যদি আরেকটা ভাবে বলতাম যে রহিম রানস ফাস্ট। এখন আমি জানতে চাচ্ছি কে দ্রুত দৌড়ায়, কে দ্রুত দৌড়ায়। আমার তাহলে প্রশ্নটা কাকে নিয়ে? সাবজেক্ট স্থানীয় বিষয়টিকে নিয়ে। তাহলে সাবজেক্ট সম্পর্কে যেহেতু আমি জানতে চাচ্ছি কি হয়ে যাবে? হু রানস ফাস্ট। তার মানে যখন আমরা হু দিয়ে কোনো প্রশ্ন গঠন করতে চাইব তখন আমার স্ট্রাকচারটা হয়ে যাবে হু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ ব্যক্তি স্থানীয় কোনো কিছু জানার জন্য যখন আমরা প্রশ্ন ব্যবহার করব
তখন কি হয়ে যাবে, প্রথমে হু, তারপরে ভার, তারপরে অবজেক্ট, শেষে বসবে প্রশ্নবোধক চিহ্ন। যেমন আমি আরো বলতে পারতাম আই অ্যাম আ স্টুডেন্ট। আমি কি একজন শিক্ষার্থী। এখন এই আমিটা কি, এখানে সাবজেক্ট। এখন আমার সম্পর্কে যখন কোনো একটা প্রশ্ন করা হবে তখন আমি কি করব, এই ব্যক্তিস্থানীয় জায়গাটার বদলে আমি কাকে বসাবো, হুকে। এখন তোমাদের বলে রাখা ভালো, যখন আমরা ডাব্লিউএস কোশ্চেন করি বা প্রশ্নবোধক বাক্য করি, স্টেটমেন্টের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, তখন যখন প্রশ্নবোধক বাক্য যখন তুমি করবে, তখন এই ফার্স্ট পারসনটা কিন্তু সেকেন্ড পারসন হয়ে যাবে, এবং এই সেকেন্ড পারসনের উপর ভিত্তি করেই কিন্তু তোমাকে পরবর্তী কোশ্চেন মেকিং এর সময় ভার্বটাকে নির্ধারণ করতে হবে। তার মানে আমি কিন্তু এখন আর বলতে পারবো না যে হু অ্যাম ইউ আ স্টুডেন্ট, ইটস রং। যেহেতু আমার এই সাবজেক্ট আই যেটা ছিল ফার্স্ট পারসন, আমি পরবর্তী প্রশ্নবোধক বাক্যে আমি আই এর পরিবর্তে ইউ কে বসাচ্ছি, তাহলে তার সেই ইউ অনুযায়ী কিন্তু ভার্ব আসবে। তাহলে আমি বলবো কি, হু আর আ স্টুডেন্ট। তাহলে বুঝতে পারলে, যদি কোনো ব্যক্তি স্থানীয় কোনো কিছু সম্পর্কে আমাদের প্রশ্ন করার হয়, তখন আমরা হুকে ব্যবহার করব। হু এর পরে একটা ভার্ব বসবে অবজেক্ট, এবং শেষে বসবে প্রশ্নবোধক চিহ্ন। এরপরে আসা যাক হু এর পরবর্তী ডাব্লিউএস কোশ্চেনটার কাছে। হুইচ কোন অর্থে ব্যবহৃত হয়ে থাকে, কোনটি, কোন অর্থে, কোনটি। এখন হুইচটা আবার যখন সাবজেক্টের স্থানীয় হিসেবে থাকলে বোঝা খুব সহজ। এই সাবজেক্টের জায়গায় যদি দিস, দ্যাট, দিস, দোজ এগুলো থাকে, এবং এই সাবজেক্টগুলো সম্পর্কে আমাদের কোনো কিছু জানার হয়, তখন আমরা সাধারণত কি করে থাকি, হুইচ দিয়ে প্রশ্ন করে থাকি। যেমন আমি যদি বলি দিস পেন ইজ নিউ, তাহলে তোমার এই কলমটা সম্পর্কে জিজ্ঞাসাবাদ আছে, সাবজেক্ট স্থানীয়, কি স্থানীয়, দিস। তাহলে আমি প্রশ্ন করার বেলায় কি করব, হুইচ পেন ইজ নিউ। তাহলে আমার এখানে সাবজেক্ট স্থানীয় বিষয়টি ছিল কি, দিস, এবং আমার জিজ্ঞাসাবাদও হচ্ছে এই সাবজেক্ট স্থানীয় দিসের ওপরে, যেটা কিনা কোনটি অর্থ বহন করছে। সেই জন্য আমরা প্রশ্ন করার বেলায় কি নিয়ে এসেছি, হুইচকে। এরপরে আমার যে বাকি অংশটা যেভাবে ছিল সেভাবেই কিন্তু বসে গেছে। ঠিক একইভাবে যদি আমি বলি দিস ওয়ার্ক ইজ হার্ড, তাহলে আমি প্রশ্ন করলে কি হয়ে যাবে, হুইচ ওয়ার্ক ইজ হার্ড। আবার যদি বলি দিস বুক ইজ মাইন, প্রশ্ন করলে কি হবে, হুইচ বুক ইজ yours। আবার যদি বলি these pens are costly, প্রশ্ন করলে কি হবে, which pens are costly। তাহলে আমরা কি বলতে পারি, যদি কোনো সাবজেক্ট স্থানীয় জায়গায় দিস, দ্যাট, দিস, দোজ এগুলো ব্যবহার হয়ে থাকে এবং আমাদের জিজ্ঞাসাবাদও এদের উপর ভিত্তি করে হয়, তখন আমরা ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে হুইচকে এনে থাকি, এবং পরবর্তী যে ফরম্যাটটা প্রশ্নবোধক করে সেটাই করে থাকি, এবং ফরম্যাটটা কি হয়ে থাকে, হুইচ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। এই মেথডে আমরা কি করতে পারি, খুব সহজে সাবজেক্ট স্থানীয় কোনো কিছু জানতে যদি দিস, দ্যাট, দিস, দোজ ব্যবহৃত হয়, হুইচ দিয়ে কিন্তু প্রশ্ন করতে পারি। এরপরে আসা যাক পরবর্তী ওয়ার্ডটির কাছে, সেটা আবার কি, সাবজেক্টের জায়গায় যদি আমরা কখনো এরকমটা দেখতে পাই যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন। এখন সাবজেক্ট হিসেবে আমরা এখানে কাকে পাচ্ছি, এডুকেশনকে, এবং এডুকেশনটা কি, অবশ্যই একটা বস্তু জাতীয় জিনিস।
এখন এই বস্তু জাতীয় জিনিসকে যদি আমরা প্রশ্ন করে জানতে চাই তখন আমাদের কি ব্যবহার করতে হয়? হোয়াট। তাহলে হোয়াট দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমার কি হয়ে যাবে? যেহেতু আমার সাবজেক্ট স্থানীয় বস্তুটি হচ্ছে গিয়ে এডুকেশন এবং এটা কোনো বস্তুকে নির্দেশ করছে, তখন আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করলে হয়ে যাবে হোয়াট, বাকি অংশ যেমন ছিল তেমন, শুধু শেষে বসে যাবে কি প্রশ্নবোধক চিহ্ন। তাহলে সাবজেক্টের জায়গায় যদি হোয়াট বসাই স্ট্রাকচারটা কি হয়ে যায়? হোয়াট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। যেমন আমরা বলতে পারি হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ইজ নিউ, হোয়াট আর ইউ ডুইং ইত্যাদি। অর্থাৎ আমি বলেছি যদি আমার সাবজেক্ট স্থানীয় কোনো কিছু ব্যক্তি জাতীয় বোঝায় আমরা হু দিয়ে প্রশ্ন করব, যদি আমার এই ধরনের বস্তু জাতীয় কোনো কিছু বোঝায় তখন আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করব, এবং যদি সাবজেক্টের জায়গায় দিস, দ্যাট, দিস, দোজ এই ধরনের কোনো কিছু থাকে তাহলে আমরা কি করব? হুইচ দিয়ে প্রশ্ন করব। এবার আমি তোমাদের যেহেতু বলেছিলাম এই ডাব্লিউএস কোশ্চেন মূলত দুটো ভাবে গঠিত হয়ে থাকে, একটা হচ্ছে সাবজেক্ট জাতীয় হলে আর একটা হচ্ছে অবজেক্ট জাতীয় হলে। এখন আমি অবজেক্ট স্থানীয় কোনো কিছু থাকলে কিভাবে আমরা ডাব্লিউএস কোশ্চেনগুলো তৈরি করতে পারি সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আমি তোমাদের সাথে আলোচনা করেছি কি যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট স্থানীয় জায়গায় ব্যক্তি হয়, বস্তু হয়, অথবা দিস, দ্যাট, দিস, দোজ এগুলোর ব্যবহার থাকে তাহলে আমরা কিভাবে হু, হোয়াট অথবা হুইচ দিয়ে কোনো প্রশ্ন গঠন করতে পারি। এবার তোমাদের যে দ্বিতীয় মেথডের কথা আমি বলেছিলাম যে কোনো একটা সেন্টেন্সের অবজেক্ট ধরেও কিভাবে আমরা ডাব্লিউএস কোশ্চেন মেক করতে পারি সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে রুলসটা আমি এখানে লিখেছি সেটা হচ্ছে হোয়াটের ব্যবহার, অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে অবজেক্ট স্থানীয় জায়গায় যদি কোনো বস্তু জাতীয় কোনো কিছু থাকে তাহলে আমরা প্রশ্ন করার বিষয়ে বা প্রশ্ন করার বেলায় এই মেথডটিকে অ্যাপ্লাই করব। তখন স্ট্রাকচার হবে হোয়াট, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। একটু খেয়াল করে দেখো উদাহরণটির বেলায় এখানে আমি বলেছি হি ইজ টিচিং ইংলিশ, হি ইজ টিচিং ইংলিশ। একটু খেয়াল করো এখন কিন্তু আর অবজেক্টটা সাবজেক্ট হিসেবে নেই, এখন কিন্তু অবজেক্টের জায়গায় আমরা বস্তু জাতীয় জিনিসটাকে দেখতে পাচ্ছি। যেমন হি ইজ টিচিং ইংলিশ, এখানে হি কি সাবজেক্ট, ইজ কি ভার্ব, টিচিংটা কি প্রিন্সিপাল ভার্ব এবং ইংলিশটা কি অবজেক্ট, কিন্তু এই অবজেক্টটা কি বস্তু জাতীয়। তাই আমরা প্রশ্ন করার বেলায় এই ইংলিশের জন্য কাকে নিয়ে আসবো? হোয়াটকে। তাহলে আমরা প্রশ্নটা করলে এটা কি দাঁড়াবে? হোয়াট ইজ হি টিচিং, সে কি শিক্ষা দিচ্ছে? সে ইংরেজি শিক্ষা দিচ্ছে। অর্থাৎ কোনো একটি সেন্টেন্সের অবজেক্ট স্থানীয় জায়গায় যদি বস্তু জাতীয় কোনো কিছু নিয়ে আমাদের প্রশ্ন করার হয় সেই ক্ষেত্রে আমরা কি করব? হোয়াটকে ব্যবহার করে প্রশ্ন করব। দ্বিতীয় রুলসটার কাছে দেখো আমি উদাহরণ দিয়েছি হি বট দিস ইয়েস্টারডে। এখন কিন্তু আর দিসটাকে আমরা সাবজেক্টের জায়গায় পাচ্ছি না, আমরা কোথায় পাচ্ছি? অবজেক্টের জায়গায়। কিভাবে? যেমন এই বাক্যটিতে হি হচ্ছে সাবজেক্ট, বট হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এবং দিস ইয়েস্টারডেটা কি অবজেক্ট, এবং এই অবজেক্ট স্থানীয় জায়গায় আমরা কার নিচে দাগ পাচ্ছি? দিসের নিচে। তাহলে যদি আমরা কিছুক্ষণ আগে সাবজেক্ট স্থানীয় জায়গায় যদি দিস, দ্যাটের ব্যবহার দেখেছি কি দিয়ে প্রশ্ন করেছিলাম? হুইচ। তাহলে এখনো আমরা হুইচ দিয়ে প্রশ্ন করব, শুধুমাত্র স্ট্রাকচার চেঞ্জ হয়ে হবে কি হুইচ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। তাহলে আমার সেই বাক্যটা কি হয়ে যাবে? হুইচ ডিড হি বাই ইয়েস্টারডে, সে গতকাল কি কিনেছে? হুইচ ডিড হি বাই ইয়েস্টারডে। এরপরে আমরা যদি এই অবজেক্ট স্থানীয় স্থানে, যেমন দেখো থার্ড বাক্যটাতে আমরা কি বলেছি? দ্য টিচার লাভস আস ভেরি মাচ। টিচার কি করে? আমাদেরকে খুব ভালোবাসে। কাদের ভালোবাসে? আমাদের। তাহলে কাদের, কাদের বা কাকে যখন আমরা বোঝাতে যাই তখন আমরা কি ব্যবহার করি? হুম। তাহলে স্ট্রাকচার হবে কি হুম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমি প্রশ্নবোধক করি হয়ে যাবে কি হুম ডাজ দ্য টিচার লাভ ভেরি মাচ।
ঠিক একইভাবে যদি অবজেক্টের স্থানে কোনো একটা সময়সূচক শব্দ থাকে, যেমন আমি উদাহরণ দিয়েছি কি হি উইল কাম টুমরো, সে আগামীকাল আসবে, তাহলে অবজেক্ট স্থানে আমরা কি পাচ্ছি, একটা সময়সূচক শব্দ টুমরো, যেটা কিনা আগামীকালকে নির্দেশ করছে। তাহলে এই ধরনের সময়সূচক শব্দ জাতীয় কোনো কিছুকে যদি আমরা প্রশ্ন বানাতে চাই, আমাদের কাকে ব্যবহার করতে হবে, when কে ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে স্ট্রাকচার হবে when প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমি যদি উল্লেখিত এই স্ট্রাকচারটা অনুযায়ী প্রশ্নটাকে বানাই, তাহলে কি হয়ে যাবে, when will he come। প্রথমে কি বসেছে আমার প্রদত্ত বাক্যটার জন্য, যেহেতু টুমরো সময় নির্দেশক শব্দ, তার জন্য বসেছে when। আমার প্রদত্ত যে সেন্টেন্সের অক্সিলারি ভার্ব উইল ছিল, বসেছে উইল, সাবজেক্ট ছিল হি, এরপরে অক্সিলারি ভার্বের পরে আমরা হিকে সেই সাবজেক্টের জায়গা থেকে নিয়ে এসে বসিয়েছি, এবং শেষে বসেছে অবজেক্ট এবং প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমার বাক্যটি কি দাঁড়াচ্ছে, when will he come। অপরদিকে আমরা যদি এই কোনো একটা সেন্টেন্সেরই ঠিক অবজেক্টের জায়গায় কোনো একটা স্থানকে পাই, তখন আমরা কাকে ব্যবহার করব, আমি তোমাদেরকে শুরুতেই বলেছিলাম স্থানবাচক কোনো কিছু জানার জন্য আমরা কি ব্যবহার করে থাকি, ওয়্যার। ঠিক তেমনি দেখো এখানে জায়গার নাম কি দেওয়া আছে, হি লিভস ইন ঢাকা, সে কোথায় বাস করে, সে ঢাকায় বাস করে। তাহলে জায়গার নিচে যেহেতু আমাদের অবজেক্ট, আমরা অবজেক্টের জায়গায় কাকে পাচ্ছি, কোনো একটা জায়গাকে, তাহলে প্রশ্ন করলে কাকে দিয়ে করব আমরা, ওয়্যারকে দিয়ে। তখন স্ট্রাকচারটা কি হবে, ওয়্যার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। তাহলে আমরা প্রশ্ন করলে সেটা হয়ে যাবে কি, ওয়্যার ডাজ হি লিভ। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ম্যাম এই বাক্যটার মাঝখানে তো আমার ডাজ ছিল না, আপনি কোথা থেকে ডাজ এনেছেন। খেয়াল করে দেখো, হি লিভস ইন ঢাকা, এটা কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, এবং আমরা যেহেতু সাবজেক্ট হি কে পাচ্ছি, দ্যাট মিন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা ভার্বের শেষে কাকে দেখতে পাচ্ছি, এস। যেহেতু আমরা ভার্বের শেষে এস দেখতে পাচ্ছি, প্রশ্নবোধক করার বেলা আমাদের এই বাক্যটিতে অক্সিলারি ভার্ব না থাকার দরুন আমরা কাকে নিয়ে আসবো, ডাজকে নিয়ে আসবো। এই জন্য আমরা ডাজ যেহেতু ব্যবহার করেছি, পরবর্তী যে প্রিন্সিপাল ভার্বটা ছিল তার সাথে কিন্তু আমরা আর এসটাকে ব্যবহার করিনি, এবং প্রশ্নটি হয়ে গেছে ওয়্যার ডাজ হি লিভ। অপরদিকে দেখো খেয়াল করে, যদি আমরা এই অবজেক্ট স্থানীয় জায়গায় কোনো একটা কারণ নির্দেশক কোনো কিছু পাই, যেমন আমি বলছি হি গোজ টু স্কুল টু রিড, সে বিদ্যালয়ে যায় কেন, পড়তে। কেন যায়, পড়তে যায়, এই পড়াটা কি একটা কারণ, যে কারণের জন্যই সে বিদ্যালয়ে যায়। তাহলে এই ধরনের কোনো বাক্যকে যখন আমি প্রশ্নবোধক করবো, আমি প্রশ্নবোধক করবো কি দিয়ে, ওয়াই দিয়ে। ঠিক আগেরগুলোর মতোই আমার ওয়াই এর পরে কি বসবে, অক্সিলারি ভার্ব বসবে, সাবজেক্ট বসবে, প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম বসবে, অবজেক্ট। তাহলে এই বাক্যটিকে যদি আমি প্রশ্নবোধকে নিয়ে যাই, তখন কি হয়ে যাবে, ওয়াই ডাজ হি গো টু স্কুল, সে কেন বিদ্যালয়ে যায়। প্রথমে বসেছে ওয়াই, কেন, কারণ অবজেক্ট স্থানীয় জায়গায় আমার কি বোঝানো হয়েছে, কারণকে বোঝানো হয়েছে, তাই বসেছে ওয়াই। যেহেতু আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ভার্বের শেষে এস ছিল, তাই আমরা প্রশ্নবোধক করার জন্য তার পরিবর্তে কি নিয়ে এসেছি, ডাজকে এনেছি, সাবজেক্ট হি। পরবর্তীতে আমার যে ভার্বটার সাথে এস যুক্ত ছিল তার বেস ফর্ম হিসেবে আমরা গো নিয়ে এসেছি, এবং বসেছে অবজেক্ট টু স্কুল। যেহেতু প্রশ্নবোধক বাক্য, শেষে বসিয়েছি প্রশ্নবোধক চিহ্ন। তাহলে হয়ে গেছে কি, ওয়াই ডাজ হি গো টু স্কুল। ঠিক একইভাবে যদি আমার কোনো একটা সেন্টেন্সের অবজেক্ট স্থানীয় জায়গায় কোনো একটা উপায় বা পন্থা বা কেমন, এই ধরনের কোনো কিছু বোঝায়, আমরা কি দিয়ে প্রশ্ন করব শিখেছিলাম, হাউ দিয়ে। যেমন একটু সেন্টেন্সটার দিকে তাকাও, আমি কি বলেছি, হি গোজ টু স্কুল বাই বাস, সে কিভাবে স্কুলে যায়, সে বাসে করে স্কুলে যায়। তাহলে কিভাবে বা কেমন করে, এই ধরনের কোনো কিছু নির্দেশ করছে, আমরা প্রশ্ন করার বেলায় কি দিয়ে করব, হাউ দিয়ে। তাহলে হয়ে যাবে কি, হাউ ডাজ হি গো টু স্কুল, সে কিভাবে বিদ্যালয়ে যায়, সে বাসে করে বিদ্যালয়ে যায়। আমরা স্ট্রাকচার অনুযায়ী প্রথমে হাউ, তারপরে আমরা ডাজ এনেছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট ছিল বলে বসেছে সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম বসেছে অবজেক্ট, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে তোমরা মাথায় রাখবে, কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট স্থানীয় জায়গায় যদি ব্যক্তি বোঝায় তাহলে আমরা হু, যদি বস্তু বোঝায় তাহলে হোয়াট, এবং সাবজেক্ট স্থানীয় স্থানে যদি দিস দ্যাট দোজ এগুলো থাকে তাহলে হুইচ দিয়ে প্রশ্ন করব। ঠিক একইভাবে কোনো একটা সেন্টেন্সের অবজেক্টের ঘরে যদি আমার বস্তুবাচক কিছু থাকে তাহলে হোয়াট বসাবো, যদি আমার দিস থাকে তাহলে আমরা হুইচ বসাবো, যদি আমার কাকে বা কোনো কিছু এই ধরনের আজ
মি, মাইন এই ধরনের পজিটিভ কোনো ওয়ার্ডকে দেখে থাকি তাহলে আমরা সাধারণত হুম দিয়ে প্রশ্ন করব। যদি সময়কে নির্দেশ করে তাহলে হোয়েনকে আনবো। যদি প্লেসকে নির্দেশ করে আমরা হোয়ারকে আনবো। কোনো একটা কারণকে যদি নির্দেশ করে তাহলে হোয়াই দিয়ে যে আমরা স্ট্রাকচারটা শিখেছি সেই স্ট্রাকচারটিকে ফলো করব। একইভাবে কিভাবে বা কেমন করে এই ধরনের কোনো কিছু যদি আমাদের কোনো শব্দ দ্বারা নির্দেশিত হয়ে থাকে অবজেক্টের স্থানে তাহলে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করার সময় আমরা কাকে আনবো? হাউকে আনবো। এবার আসা যাক, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম ডাব্লিউএস কোশ্চেনকে আমরা দুভাবে নির্মাণ করে থাকি, একটা হচ্ছে সেন্টেন্সের অবজেক্ট ধরে, একবার সাবজেক্ট ধরে। আরেকটি ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে মাঝে মাঝে বা কখনো কখনো ভার্ব ধরেও আমরা কিন্তু ডাব্লিউএস কোশ্চেন নির্ণয় করতে পারি বা তৈরি করতে পারি। কিভাবে দেখো, মাই ফাদার ওয়ার্কস ইন আ স্কুল। আমার এখানে কিসের নিচে দাগ দিয়েছি আমি? ওয়ার্কসের নিচে, এবং ওয়ার্কসটা কি এখানে? ভার্ব। তাহলে যদি আমার কখনো এই ভার্ব স্থানীয় কোনো কিছুকে নিয়ে আমরা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে স্ট্রাকচারটা হয় হোয়াট, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, অবশ্যই একটা ডু আনতে হবে, বসবে অবজেক্ট এবং শেষে বসবে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো আমি যে বাক্যটা তোমাদের বলেছি মাই ফাদার ওয়ার্কস ইন আ স্কুল, এই বাক্যটিকে যদি আমি প্রশ্নবোধকে নিয়ে যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে? হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু ইন আ স্কুল। কেন এমনটা হলো? আমরা স্ট্রাকচারের সাথে মিলালে প্রথমে আমার কি বসেছে? হোয়াট। যেহেতু আমার ভার্ব স্থানীয় যে বিষয়টিকে নিয়ে আমরা আলোচনা করছি সেটা বস্তু, তাই আমরা ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে কাকে আনবো? হোয়াটকে আনবো। আমি বলেছি অক্সিলারি ভার্ব আনতে হবে, কিন্তু আমার এখানে তো আছে ওয়ার্ডস যেটা কিনা প্রিন্সিপাল ভার্ব, এবং অপরদিকে আমরা জানি মাই ফাদার সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং তাই তো এই ভার্বটার সাথে এস যুক্ত হয়েছে। তাই আমরা প্রশ্নবোধক করার জন্য এই খাতিরে আমরা কি নিয়ে আসবো? ডাজ নামক ডু ভার্বটিকে। এরপরে আমরা কি জানি? সাবজেক্ট বসবে। তাহলে সাবজেক্ট হিসেবে আমার প্রথম বাক্যটিতে কি ছিল? মাই ফাদার। তোমাদের আমি কিছুক্ষণ আগেও বলেছি যদি সাবজেক্ট স্থানীয় যে পার্সনটা আছে সে ফার্স্ট পার্সন হয়, আমরা যখন প্রশ্নবোধক করব সে কিন্তু সেকেন্ড পার্সন হয়ে যাবে। তাহলে এই মাইয়ের পরিবর্তে এখানে চলে আসবে কি? ইয়োর। ফাদারটা যেমন ছিল তেমন বসেছে। স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের পর আমি তোমাদের বলেছি অবশ্যই ডু আনতে হবে, তাই আমরা কি এনেছি এখানে? ডু। এরপর বসেছে অবজেক্ট। আমার প্রথম বাক্যটিতে অবজেক্ট কি ছিল? ইন আ স্কুল, তাই আমি প্রশ্নবোধক করার সময় নিয়ে এসেছি ইন এ স্কুল। যেহেতু কোশ্চেন আমি তৈরি করছি শেষে আমাকে অবশ্যই কোশ্চেন মার্কটা দিতে হবে। তাহলে তোমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হলো? যদি কখনো সেন্টেন্সের সাবজেক্ট স্থানীয় জায়গায় আমার ব্যক্তি, বস্তু অথবা কোনো একটা দিস, দ্যাট, দোস এই ধরনের কিছু থাকে, কিভাবে আমরা প্রশ্ন করব? যদি অবজেক্টের স্থানে ঠিক একইভাবে আমার বস্তু অথবা কোনো পজিটিভনেস অথবা কোনো জায়গা অথবা কোনো সময় অথবা কোনো একটা ঘটনার কারণ এই ধরনের কোনো কিছু বোঝায়, তাহলে আমরা এই প্রদত্ত স্ট্রাকচারগুলোকে ফলো করব। আর ব্যতিক্রম হিসেবে যদি কখনো কোনো বাক্যের মাঝে আমাদের যে ভার্বটা ব্যবহৃত হয়েছে তার নিচে দাগ থাকে, তাহলে আমরা অবশ্যই এই স্ট্রাকচারগুলোকে ফলো করে কিন্তু ইংরেজি বাক্য লেখার ক্ষেত্রে খুব সহজেই প্রশ্নবোধক বাক্যগুলোকে তৈরি করতে পারবো। এমনকি আমরা যখন কথা বলি বা ইংরেজিতে কারো কাছে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, তখনও কিন্তু প্রশ্ন করার বেলায় এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা খুব সহজেই ইংরেজিতে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো তৈরি করতে পারি। এভাবে আমরা খুব সহজে ইয়েস নো কোশ্চেন অথবা ডাব্লিউএস কোশ্চেন কিন্তু মেক করে কারো কাছ থেকে কাঙ্ক্ষিত উত্তরটি আমরা খুব সহজেই জানতে চাইতে পারি।